আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইজিটেক 18 পক্ষ থেকে নতুন ভিডিওতে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি, বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ি, তারা কয়েকটা জিনিসের জন্য অপেক্ষা করি। একটা জিনিস হচ্ছে গিয়ে স্কুল থেকে একটা সিলেবাস দেয়, নতুন বই ততদিন আমরা পেয়ে যাই, বাট সিলেবাসটা আমরা অপেক্ষা করি, কারণ সিলেবাসের ভিতরে একটা গাইডলাইন থাকে যে প্রথম সাময়িক পরীক্ষা হোক বা টিউটোরিয়াল পরীক্ষা হোক বা অর্ধবার্ষিক পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক, প্রত্যেকটা স্কুলেরই একটা সিলেবাস থাকে। বাট এই কোভিড-19 কারণে সব কিছু তছনছ হয়ে গেছে, নেই কোনো সিলেবাস, নেই কোনো সুনির্দিষ্ট গাইডলাইন। তো ভাগ্য ভালো, সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে স্টুডেন্টদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মূল্যায়ন হবে যে পরবর্তী ক্লাসে কে উঠবে না বা যাই হোক না কেন। তো আজকের ভিডিওটা ওই সমস্ত স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ যাদের সিলেবাস না থাকা সত্ত্বেও নবম শ্রেণীর এখন পর্যন্ত যে বিভিন্ন ক্লাসগুলো হয়েছে বা বইতে যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে বাস্তব সংখ্যা, সেট, বীজগাণিতিক রাশি বা বীজগণিতীয় ভগ্নাংশ, অথবা এই যে আজকের সূচক বা লগারিদম, এছাড়া রয়েছে ত্রিকোণমিতি, বৃত্ত, পরিসংখ্যান, অনেক কিছু। আমি ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত স্টুডেন্টদেরকে যারা সিলেবাস না থাকা সত্ত্বেও বড় ভাইদের পরামর্শ নিয়ে বা প্রাইভেট টিউটর দিয়ে বা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোক বা যেভাবেই হোক পড়াশোনাটাকে কন্টিনিউ করেছে। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সূচক ও লগারিদম নিয়ে আলোচনা, যেটা বইয়ের 4র্থ অধ্যায়ে রয়েছে। আজকের আলোচনায় আমরা দেখব হচ্ছে সূচক নিয়ে, কারণ সূচক হচ্ছে অধ্যায়, যদিও অধ্যায় 4র্থ, বাট অনুশীলনী 4.1। এই সূচককে আমরা কয়েকটি পর্বে ভাগ করব এবং সেই ভাগে আমরা সূচক নিয়ে মোটামুটি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি সূচকের প্রথম পর্ব। স্ক্রিনে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিছু সূত্র দেওয়া আছে। আমরা জানি যখন কোনো কিছু করতে হয় কিছু গাইডলাইন থাকে, কিছু নিয়ম থাকে, কিছু রুলস থাকে। ঠিক সেরকম বীজগণিত যদি আমরা করতে যাই, সূচক যদি করতে যাই, পরিসংখ্যান যদি করতে যাই, ত্রিকোণমিতি যদি করতে যাই, প্রত্যেকটা বিষয়েরই কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনের উপর বেস করে আমাদেরকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। ঠিক তদ্রূপ সূচকেরও কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। একটা জিনিস বলে রাখি, কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমরা এমনিতেই জানি, কারণ আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে a² গুণ a² কত, এটা আমরা কি সরাসরি বলে দিতে পারি a4, a⁴। সেটা কিভাবে? এখানে একটা প্রথম সূত্র হচ্ছে কি গুণের সূত্র। আমি আসলে সূত্র নিয়ে কোনো আলোচনা করব না। আমার নিয়ম হচ্ছে কি, আমরা যখন অঙ্কটা শুরু করব তখন অঙ্কের ফাঁকে ফাঁকেই আমরা সূত্র নিয়ে আলোচনা করব, কারণ সূত্র নিয়ে যদি আমরা দীর্ঘ আলোচনা করি তাহলে অনেকে বোর হয়ে যায় এবং অনেকে বিরক্ত হয় এবং শেষ পর্যন্ত মনে করে অঙ্কগুলো মনে হয় কঠিন। আসলে খুব একটা কঠিন না, অঙ্ক কিন্তু সহজ। জাস্ট এই জিনিসটা এই কারণে লিখলাম কারণ গুণ আর ভাগের কাহিনী কিন্তু বেশি এই সূচকের ক্ষেত্রে। খেয়াল করো, আমরা জানি যে a² গুণ a² ইকুয়ালস টু a⁴। এখন এটা কিভাবে? দেখো, একটা সূত্র আছে, a⁴m ইন্টু a⁴n ইকুয়ালস টু হচ্ছে কি a⁴m প্লাস n, মানে এই যে ঘাত। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো আমরা বুঝে গেলাম যে a⁴m এবং a⁴n এটা যখন গুণ করা হবে তখন a⁴m প্লাস n হচ্ছে। একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণের ক্ষেত্রে যোগ হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, এই যে am অথবা an। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে এই যে এটা কি, এ হচ্ছে কি একটা ভিত্তি। প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি থাকে, এই এ হচ্ছে ভিত্তি, খেয়াল করো। এবং এই যে পাওয়ার যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সূচক। এখন এইটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোনো গুণফল, দুইটা রাশি যখন গুণ করতে হবে, খেয়াল করো, যদি ভিত্তি যাই হোক না কেন,
সরি ভিত্তি না, ঘাত যাই হোক না কেন, ভিত্তি যদি একই হয়, মানে কি ভিত্তি যদি একই হয় তাহলে গুণ এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। খেয়াল করো এখানে ভিত্তি হচ্ছে এ, এখানেও ভিত্তি হচ্ছে এ, মাঝখানে কি আছে, গুণ আছে, এর পাওয়ার হচ্ছে এম বা ঘাত হচ্ছে এম, এবং এখানে এর পাওয়ার বা ঘাত হচ্ছে এন। খেয়াল করো এক্ষেত্রে একটা ভিত্তি হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা ভিত্তি একই, তার মানে একটা ভিত্তি হয়ে যাচ্ছে এবং ঘাতগুলো কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যদি এ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4 কেন লিখছি, কারণ এই যে এ এবং এ দুইটা ভিত্তি হচ্ছে এ, ঘাত কি আছে 2, আর একটা ঘাত কি আছে 2, তার মানে কি এম যোগ এন মানে কি 2 যোগ 2, তাহলে আমরা অনায়াসে লিখতে পারি 2 যোগ 2 মানে 4। এ থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যদি দুটি রাশি বা দুটি সেট থাকে এবং সেখানে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, আবার ভাগের ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে। খেয়াল করো এই যে যদি লব যদি এ টু দি পাওয়ার এম হয়, হর যদি এ টু দি পাওয়ার এন হয়, খেয়াল করো এখানে ভিত্তি কিন্তু কি একই, একই যদি হয় তাহলে এ, তাহলে এম এর সাথে কি হবে, এন বিয়োগ হবে। অথবা আমরা যদি এভাবেও চিন্তা করি, যদি ভিত্তি একই হয় তাহলে খেয়াল করো এই এমটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে উপরে লব হয়ে যাবে অন, ভিত্তি যা আছে তাই থাকবে এন মাইনাস এম। এক্ষেত্রে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে গিয়ে যদি এন এর থেকে এম বড় বা সমান হয় তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, কিন্তু এম এর থেকে যদি এন ছোট হয় সেক্ষেত্রে হবে কি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস এম। মূল কথা হচ্ছে গিয়ে ভিত্তি যদি একই হয় তাহলে গুণের ক্ষেত্রে যোগ এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ। আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে পারবো যখন অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। এখন জাস্ট একটা ধারণা দেওয়া হচ্ছে, কারণ অ্যাটলিস্ট বেসিক কিছু ধারণা না থাকলে আমাদের অঙ্ক করার সময় একটু কষ্টসাধ্য হবে। আবার একটা জিনিস খেয়াল করো, দুটি ভিত্তি থাকে এবং দুটি ভিত্তির উপরে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে কি হবে, খেয়াল করো এখানে এ বি টু দি পাওয়ার এন আছে, এ একটা ভিত্তি বি একটা ভিত্তি, তাহলে কি হয়েছে দুইটা আলাদাভাবে গুণ হয়েছে, মানে এ টু দি পাওয়ার এন এবং বি টু দি পাওয়ার এন, এটাকে বলা হয় গুণফলের ঘাত। তাহলে ভাগফলের ঘাত কি হবে, যদি লব যদি এ হয়, হর যদি বি হয় এবং তার উপরে যদি স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে বা এনিথিং, মানে যদি পাওয়ার এন হয় তাহলে কি হবে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বি টু দি পাওয়ার এন। আবার একটা জিনিস আমি বলে রাখি, যদি ভিত্তির উপরে পাওয়ার থাকে এবং পাওয়ার উপরে যদি আরেকটা পাওয়ার আসে তাহলে দুই পাওয়ারে কি হবে, গুণ হবে, দুই পাওয়ারে গুণ হবে। যেমন এর উপরে পাওয়ার হচ্ছে এম, তার উপরে পাওয়ার হচ্ছে এন, তাহলে কি হয়েছে এম এন। এটার যদি ছোট্ট উদাহরণ দিই যে এ টু দি পাওয়ার 3 মানে এ কিউব, তার উপরে পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে আমরা লিখব কি এ 3 গুণ 2 মানে কি এ টু দি পাওয়ার 6। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এটাকে কিন্তু আমরা আবার একটা জিনিস লিখতে পারি, এ কিউবের উপরে যদি স্কোয়ার থাকে আমরা কি লিখতে পারি এ কিউব গুণ এ কিউব। এর মানে কি এখানে ভিত্তি একই, তার মানে 3 যোগ 3, তাহলে কি দাঁড়ালো এই এ টু দি পাওয়ার 6 দাঁড়ালো। আমরা এই 5টা সূত্র দেখলাম, সূচকের সূত্রাবলী, এই সূত্রাবলী আমাদের বাকি জীবন যতদিন পড়াশোনা থাকবে, এখন কেউ ক্লাস 9এও পড়াশোনা শেষ হয়ে যেতে পারে, ক্লাস 10এও পড়াশোনা শেষ হয়ে যেতে পারে, অনার্স মাস্টার্স পিএইচডি বা যত পড়াশোনা আছে যাই হোক না কেন এই সূত্রগুলো কিন্তু বাকি জীবন প্রয়োজন পড়বে যদি সে পড়াশোনার মধ্যে থাকে। আর চাকরির ক্ষেত্রে সেটা ডিপেন্ডস করতেছে সে কোন ধরনের চাকরি করছে। তাহলে চলো আমরা আরেকটু বিস্তারিত অন্য একটা বিষয় আলোচনা করি, কারণ অ্যাটলিস্ট সূত্র যদি মিনিমাম কোনো আলোচনা না থাকে তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। ওকে, এখন খেয়াল করো এখানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গিয়ে যে এই জিনিসটা আমরা বহুবার বিভিন্ন জায়গায় দেখছি যে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে এটা 1 হবে।
এখন জিনিসটা হলো কিভাবে, কারণ শূন্য থাকা মানেই তো রেজাল্ট শূন্য হয়ে যাওয়া। কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা আমরা গুণ করি তাহলে কি হয়, শূন্য হয়। অথবা কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করি সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে 1 কিভাবে হবে? একটা জিনিস ছোট্ট একটা উদাহরণ দিই, খেয়াল করো। এখানে a টু দি পাওয়ার n আছে, ডিভাইডেড a টু দি পাওয়ার n আছে। এর মানে কি, খেয়াল করো, a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার n, এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু সেই 1ই আসতেছে, তাই না? আবার ভিত্তি যেহেতু 1, তার মানে কি n মাইনাস n a টু দি পাওয়ার 0। খেয়াল করো, এখানে কিন্তু এটা 1 আসছিল, আবার এখানে a টু দি পাওয়ার 0, তার মানে কি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ওকে? আবার a টু দি পাওয়ার মাইনাস n মানে কি, a টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে কি, তখন এখানে উপরে লব হয়ে যাবে 1, ডিভাইডেড হচ্ছে a টু দি পাওয়ার n। এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে দেখব, কারণ এই অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। এখানে এই বিষয়গুলো আমি বিস্তারিত গেলাম না, কারণ বিস্তারিত গেলেই তোমাদের কাছে কমপ্লেক্স মনে হবে। আর একটা জিনিস আমরা একটু বলে রাখি, আমরা কি দেখতে অনেক সময় দেখি কি, আমরা 2√a, এটাকে আমরা লিখবো হচ্ছে কি a 1/2। এর কারণ হচ্ছে গিয়ে এখানে a এর nতম মূলক হচ্ছে গিয়ে এইভাবে লেখা হয় n√a। এইটুকু আমাদের এখন বোঝার প্রয়োজন নাই। জাস্ট একটা জিনিস বলে রাখি, এই রুট এখানে a আছে আর এখানে আছে n, এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের যদি এরকমও থাকে 5√a, তাহলে আমরা লিখব a 1/5। এইটুকু আপাতত আমাদের বুঝলেই হবে। এখন বেশ মানে বড় একটা লেকচার হয়ে গেল অঙ্ক করার শুরুতেই। চলো আমরা প্রথমে অঙ্কতে ফিরে যাই। 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, খেয়াল করো, একটু আগে আমরা কি শিখছি, আমরা দেখছি হচ্ছে গিয়ে যদি ভিত্তি একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে যোগ হবে। তাহলে আমরা উপরে যে কাজটা করতে পারি, এখানে 7 এবং 7 ভিত্তি কি একই, তাহলে আমরা কি করব, যোগ করব। 3 যোগ এই যে -3, তার মানে প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস, তার মানে এখানে কি 3। ওকে, নিচের ভিত্তি একই, তাহলে 3 এর উপরে কিছু নাই, তার মানে কি এটা হচ্ছে 1। তাহলে কি আসতেছে 3, এখানে 1 -4, তাই তো? যদি তাই হয়, খেয়াল করো, এখন আমরা এখানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 0, আর এখানে হচ্ছে 3 -3। ওকে, যদি তাই হয়, আমরা কি শিখছি একটু আগে, a টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে 1, তাহলে এটা কি হচ্ছে 1। ওকে, এখন একটু আগে আমরা আরেকটা জিনিস শিখছি, যদি a টু দি পাওয়ার -n হয় তাহলে আমরা কি লিখতে পারি, 1/an। খেয়াল করো, যদি n না হয়, এখানে যদি 3 হয় আর এর জায়গায় যদি 3 ভিত্তি হয় তাহলে কিন্তু ঘটনা একই হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছো। খেয়াল করো, এই 3কে যদি আমরা a চিন্তা করি, আর পাওয়ার 3কে যদি n চিন্তা করি, তাহলে খেয়াল করো এখানে a - n, এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার n, উপরে হচ্ছে 1, তো ঠিক সেরকম 1/3³ এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করতে পারি, 1 ইন্টু, আমরা জানি কি এরকম হরর লব থাকলে জিনিসটা উল্টে যায়, তার মানে 3³ ডিভাইডেড হচ্ছে 1, তার মানে কি 3 3 9। এইটুক কি তোমরা সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে, তোমার কাছে যদি মনে হয় বুঝতে পারছো, তাহলে কিন্তু আসলে তোমরা বুঝো নাই। 3 3 9 না, এটা 3³ আছে, তার মানে কি এটা 27। একটা জিনিস বলে রাখি, তোমরা যদি ঠিক মতন অঙ্ক না বুঝো তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। আর অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে, সরাসরি প্রশ্ন করা যাচ্ছে না, সুতরাং কিছু কিছু বিষয় থাকবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমি যা লিখবো তাই যে সঠিক তা নয়, আবার আমি যে ভুল লিখছি তাও নয়। 3³ মানে কি 27। আশা করি 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখান থেকে আমরা কি শিখলাম, a m যোগ গুণ a n, আমরা কি জানি, a m প্লাস n, আবার যদি a মাইনাস n হয় তার মানে কি 1/a টু দি পাওয়ার n। এইটুকু উপরে বেস করেই কিন্তু আমরা এই প্রথম অঙ্কটা করেছি। চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করি। ওকে, আমরা শুরুতেই কি শিখছিলাম, আমরা একটা জিনিস শিখছি যে যদি ভিত্তি যদি এরকম হয়
এটাকে আমরা কি লিখতে পারি a 1/n, তার মানে কি n যা হবে পাওয়ারের 1/, সেটা হবে। এখন খেয়াল করো, আমরা যদি এটাকে চিন্তা করি, এখানে 7 স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই। 3 রুট এখানে 7 স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যেমন আছে তেমন। তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 1/3, কারণ কি আমরা দেখছি যে n রুট a মানে কি a টু দি পাওয়ার 1/n, তাহলে এখানে 7 স্কোয়ার আছে, তার উপরে কি হবে 1/3 হবে। ওকে, ইনটু আবার কি আছে এখানে 7, তার মানে কি 1/3। ওকে, এখন কোনো কিছু এখানে না থাকা মানে কি, কোনো কিছু না থাকা মানে হচ্ছে যে 7 টু দি পাওয়ার 1/2। ওকে, এখন খেয়াল করো, আমরা আরেকটা জিনিস শিখছি, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে 2 পাওয়ারে গুণ হবে, তাহলে কি আসতেছে এখানে 7 2 ইন্টু 1/3 মানে কি 2/3 ইন্টু এখানে 7 1/3, এখানে কি 7 1/2। ওকে, এখন খেয়াল করো, এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা অনেকগুলো জিনিস করতে পারি, আমরা একসাথেও করতে পারি অথবা ধীরে সুস্থেও করতে পারি। আমরা প্রথমে যদি এই কাজটা করি, আমরা কি শিখছি, দুইটা ভিত্তি যদি একই রকম হয় তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, যোগ হবে। এবং এখানে খেয়াল করো নিচের ভিত্তিটাও কিন্তু এক, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করো, ভিত্তি যেমন আছে তেমন, তার মানে 2 টু দি পাওয়ার 3, যেহেতু ভিত্তি একই গুণের ক্ষেত্রে যোগ হবে, তার মানে 1/3। আর ডিভাইডেড যেহেতু 7 1/2 আছে, তার মানে কি এটা ভাগ অবস্থায় আছে, তার মানে ভাগ হলে কি হবে, বিয়োগ হবে। আমরা কি দেখছি, আমরা দেখছি a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে a m মাইনাস n, তাহলে এটা আমরা লিখতে পারি 1/2। আশা করি এখন পর্যন্ত তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা কি লিখতে পারি, 7, আর এখানে কত লসাগু হচ্ছে, এখানে লসাগু হচ্ছে কত 6, যদি 6 লসাগু হয় তাহলে 3 দোকানে 6, তার মানে 2 আর 2 গুণ করলে আসতেছে 4, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 3। আশা করি লসাগু নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। 7 টু দি পাওয়ার এখানে হর হচ্ছে 6, 4 আর 2 6, 6 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আসতেছে 3, একটু যদি কাটাকাটি করি তাহলে 1, আর এখানে আসছে 2, তার মানে উত্তরটা কি 7 টু দি পাওয়ার 1/2। খুব সহজে আমরা করে ফেলতে পারছি। এইটাকে আবার আমরা কি লিখতে পারি, এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে কি √7, এটাই হচ্ছে নির্ণয় উত্তর। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সূচক খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ একটি গণিতের বিষয়। গণিতে অনেক ধরনের বিষয় রয়েছে, গণিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা ক্লাস 6 থেকে দেখছি যে বীজগণিতে বিভিন্ন ধরনের জিনিস চলে আসছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে সূচক। সূচকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সূচকের অঙ্কগুলোতে মোটামুটি স্টুডেন্টরা ফুল মার্কস ওঠানোর চেষ্টা করে, কারণ তোমাকে তো ভাগ করতে হবে যে আমি উপপাদ্য সম্পাদ্য এগুলোতে দেখা গেছে যে শতভাগ মার্কস নাও পেতে পারি, বাট ত্রিকোণমিতি, বীজগাণিতিক রাশি, সেট, সূচক এগুলোতে অবশ্যই 100 উঠাতে হবে, না হলে আমাদেরকে A+ পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, তারপরে কি হোল হচ্ছে গিয়ে -1 আছে। এখন এটাকে আমরা কি করতে পারি, আমরা যেই কাজটা করতে পারি, আমরা জানি কি a - n, এটাকে আমরা কি লিখতে পারি 1/a টু দি পাওয়ার n, তাই তো। এখন এটাকে 1 লিখে 2 টু দি পাওয়ার 1 মানে কি, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে গিয়ে 2, ওকে, প্লাস এখানে 5 টু দি পাওয়ার 1 মানে কি 1/5, এইটুকু আমাদের কিন্তু ক্লিয়ার, ওকে। এখন 2 আর 5-এর লসাগু হচ্ছে 10, তাহলে এখানে 5, এখানে কত, এখানে হচ্ছে 2, আর এখানে পাওয়ার -1, তাহলে এখানে কত আসতেছে 7, আর এখানে আসতেছে 10, তাই তো। এখন 7 টু দি পাওয়ার -1কে আমরা যদি এই কাজটা করি, খেয়াল করো 1/a টু দি পাওয়ার n এর স্টাইলে যদি করি তাহলে কি আসতেছে 1, আর এখানে হচ্ছে 7/10, ওকে। এটাকে এখন যদি আমরা 1কে যদি
লব হিসাবে ধরি তাহলে 1 × 10/7, তার মানে কি 10/7। এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু বড় অঙ্কের সহায়ক হিসাবে কাজ করে। এই ছোট অঙ্কগুলো তোমার কাছে যতটা ক্লিয়ার থাকবে তুমি বড় অঙ্ক তত সহজে করতে পারবা। এটা হচ্ছে গিয়ে সকল ক্ষেত্রে। আমরা যদি সাপোজ যদি চিন্তা করি যে a+b² সূত্র কি, এই সূত্রটা যদি আমি জানি তাহলে কিন্তু আমরা a³ + b³ সূত্রও জানব, তাই তো? আমরা যদি মান নির্ণয়ের সূত্র জানি আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্র জানব। তো এখানে কিছু বিষয় আছে, ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে এবং যতটা সম্ভব কাছের যে মানুষগুলো আছে, কাছের মানুষ হতে পারে, গুগলের মাধ্যমে হতে পারে, টিচারের মাধ্যমে হতে পারে, এলাকার বড় ভাই হতে পারে, যেভাবেই হোক না কেন খুঁটিনাটি বিষয় যখন আমাদের সমস্যা মোকাবেলা করতে হবে তখন তাদের সহায়তা নিতে হবে। আমি বলছি না যে কমেন্টস বক্সকে আমাকেই জানাতে হবে, বাট আমি এটাও বলছি না যে আমাকে জানানো যাবে না, অবশ্যই আমাকে জানানো যাবে, বাট মূল বিষয় হচ্ছে গিয়ে তোমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটা করি। একই জিনিস এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কী লিখছে এখানে, 2a⁻⁻1 3b - 1 হোল -1। আচ্ছা, এইটাকে আমরা যখন করব তখন আমরা কি করতে পারি? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে a⁻−n মানে কি 1/a⁴n। খেয়াল করো এখানে 2 তো যেমন আছে তেমনই আছে, ইন্টু কি 1/a যোগ 3 যেমন আছে তেমনই ইন্টু 1/b, তারপর কি হোল পাওয়ার হচ্ছে -1। এখন এটাকে আমরা কি লিখতে পারি? 2/a + 3/b - 1। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? ab। তাহলে এখানে কি আসতেছে? 2b প্লাস হচ্ছে 3a পাওয়ার হচ্ছে কি -1। এখন এটাকে যদি আমরা এইটার স্টাইলে নেই তাহলে কি দাঁড়াচ্ছে? 1/2b + 3a ডিভাইডেড হচ্ছে ab। তাহলে আমরা কি করতে পারি? 1 × ab বাই, আমরা একটু নিজেদের মতন করে সাজিয়ে লিখলাম 3a + 2b, তার মানে কি ab ডিভাইডেড 3a + 2b। সহজেই আমরা কিন্তু করে ফেললাম। এখন পর্যন্ত আমরা অনুশীলনীর 4টা অঙ্ক করছি, সেটা হচ্ছে গিয়ে সরল 1 থেকে 8। আমরা একটা কাজ করতে পারি, এই যে সরল করো 1 থেকে 8 এটাকে পর্ব 1 হিসাবে ধরতে পারি। তাহলে হবে কি আমরা সেট বাই সেট শেষ করতে পারবো। সূচকে এই অনুশীলনীতে সম্ভবত 20-22টা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে বইয়ের অঙ্কগুলোকে নিজেদের মতন করে সাজিয়ে পার্ট বাই পার্ট করব। আর একটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো যখন তোমরা করবা তখন তোমরা যখন ইউটিউবে যদি এই ভিডিওটা দেখো তখন প্লে লিস্টে আলাদাভাবে করে রেখে দেবা, তাহলে হবে কি তোমার যখন তখন বের করতে সুবিধা হবে। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের কাছে যদি মনে হয় লেকচারগুলো ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, অন্যদের সাথে শেয়ার করতে পারো, কমেন্টস করতে পারো, একটা লাইকস দিতে পারো। আসলে এই বিষয়গুলো হলে হয় কি মানে একটা উৎসাহ পাওয়া যায়। তো এছাড়া আর না, ইউজুয়ালি আমি এগুলো বলি না, কারণ যার ভালো লাগবে সে নিশ্চয়ই এটা দেখবে, বাট তারপরে যখন কেউ কমেন্টস করে বলে যে আপনারা এটা একটু গোছানো দরকার বা বেশ ভালো হয়েছে অথবা আরেকটু সুন্দর করে লেখা যেতে পারে, লেখা ক্লিয়ার না বা খুবই ভালো হয়েছে, ভিন্ন জাতের কমেন্টস আমাকে কিন্তু বেশ উৎসাহ করে। তো যাই হোক, চলো 5 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এখানেও একই অবস্থা। খেয়াল করো, a² b⁻−1 a⁻−2 × b। এটাকে আমরা কি করতে পারি, এবং হোল একটা স্কোয়ার আছে, এটাকে আমরা কি করতে পারি? প্রথমে আমরা দেখি যে কি আছে এখানে। a² যেমন আছে তেমন, আর এটাকে কি করতে পারি? b⁻−1 মানে কি 1/b। এইটুকু একটা জিনিস গেল। a⁻2 মানে কি? এটাকে আমরা লিখতে পারি a1/a², আর এখানে আছে কি b, আর তার উপরে কি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কি করতে পারি? a²/b b/a², তার উপরে কি হোল স্কোয়ার। এখন এটাকে হর আর লবকে যদি আমরা একটু সেগ্রিগেট করি তাহলে a² ডিভাইডেড বাই b ইন্টু, এক্ষেত্রে a² চলে যাবে উপরে আর b চলে আসবে নিচে, তাহলে কি হইল? আর এখানে আছে হোল স্কোয়ার।
এখন আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে b স্কোয়ার, তার উপরে হচ্ছে a স্কোয়ার। এখানে আমরা কি করতে পারি, খেয়াল করো, আমরা জানি কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে a 4 এর সাথে আবারও পাওয়ার আছে 2, তার মানে কি গুণ যদি হয় 4 দোকানে 8। ঠিক সেরকম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, স্কোয়ার আছে তার উপরে আবার স্কোয়ার আছে, তার মানে কি 2 গুণ 2 4। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। এই সরল করো যে অঙ্কগুলো আছে 1 থেকে 8 যতটুকু দেখা যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, কারণ আমরা একটা যখন সেন্টেন্স গঠন করি তখন নাউন, প্রোনাউন, তারপর ভার্ব, অক্সিলারি ভার্ব, অবজেক্ট অনেক কিছুই থাকে। তো এই জিনিসগুলো আমাদের পরবর্তী সহায়ক হিসাবে কাজ করবে বড় অঙ্কগুলো করার ক্ষেত্রে। তাহলে চলো পরের অঙ্কটা করি। ওকে, এই অঙ্কতে এই যে গ্রেটার সাইন, লেস সাইন, এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেটা বোঝাচ্ছে হলো গিয়ে প্রথমে লাইনগুলো দেখানো দেখে নিচেরটা বুঝাই। এখানে এক্স হবে অবশ্যই শূন্যর থেকে বড়, মানে কি এটা ঋণাত্মক হতে পারবে না এবং শূন্য হতে পারবে না। খেয়াল করো, এক্স গ্রেটার দেন শূন্য, তার মানে কি এক্স 1 2 3 থেকে একদম পুরো মানে পৃথিবীর সকল সংখ্যা হতে পারে, বাট নট ইকুয়ালস টু 0 অর মাইনাস। ঠিক সিমিলার ওয়াইও তাই, জেডও তাই। এই জিনিসটা দ্বারা এই জিনিসটাই ইন্ডিকেট করছে। এখন খেয়াল করো, এখানে রুট আছে। আমরা প্রথমে কি কাজ করতে পারি, আমরা যে কাজটা করতে পারি যে প্রথমে রুটের ভিতরে যা আছে রুটটাকে যেভাবে আছে সেভাবেই রাখি, এই হচ্ছে রুট। ওকে, এখন এক্স টু দি পাওয়ার -1 আছে, এটাকে আমরা কি লিখতে পারি 1/x, আর এখানে ওয়াই গুণ অবস্থায় আছে থাকুক। আবার কি করতে পারি 1/y, জেড গুণ অবস্থায় আছে থাকুক, ইন্টু তারপরে কি আছে 1/z, এখানে x গুণ অবস্থায় আছে থাকুক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি y/x রুট ইন্টু z/y ইন্টু তারপরে কি x/z এই অবস্থায় আছে। এখন খেয়াল করো, এখন আমরা যদি খেয়াল করি রুটের উপরে এগুলো কি সব গুণ অবস্থাতে আছে। যেহেতু গুণ অবস্থাতে আছে তাহলে পুরোটাকে কি আমরা একটা রুটের ভিতরে ফেলতে পারি, তাই না? এটাও করতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি রুট ওয়াই রুট এক্স ইন্টু রুট জেড রুট ওয়াই, আবার কি লিখতে পারি রুট এক্স, নিচে হচ্ছে রুট জেড। কারণ এ ডিভাইডেড বি রুট ওভার মানে কি এই রুটটা এর উপরেও আছে বির উপরেও আছে। এখন খেয়াল করো, এখানে রুট ওভার এক্স আছে, উপরেও রুট ওভার এক্স আছে, জেড আছে, ওয়াই আছে, সব যেহেতু আছে এবং কাটাকাটি শেষ, তার মানে এখানে আসছে কত 1। এবং খেয়াল করো মানটা কিন্তু 1, এতে একটা কী জিনিস বুঝাইছে খেয়াল করো, এখানে কিন্তু মানটা অবশ্যই প্রথমে কিন্তু বলে দিছে এক্স শূন্যর থেকে বড়, ওয়াই শূন্যর থেকে বড়, জেড শূন্যর থেকে বড়। তার মানে কি এই মানটা যাই হোক না কেন অবশ্যই শূন্যর থেকে বড়ই হতে হবে, তার মানে এখানে 1, এটা ঠিক আছে। এবার চলো আমরা 7 নম্বর অঙ্কটা করি। আমরা কিন্তু আস্তে আস্তে একটু বড় ধরনের অঙ্কের মধ্যে যাচ্ছি। আমাদের একটা জিনিস বুঝতে হবে, অঙ্ক আমরা কিন্তু আস্তে আস্তে একটু ডিপে যাচ্ছি। আমরা প্রথমে ছিলাম হচ্ছে মানে একদম জঙ্গলের শুরুতে, যেখানে সূর্য স্পষ্ট দেখা যাচ্ছিল, আস্তে আস্তে আমরা কিন্তু গভীরে যাচ্ছি। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যেটা করতে পারি, খেয়াল করো, প্রথমে একটু নিজেদের মতন করে সাজিয়ে নিব। এখানে 2 টু দি পাওয়ার n+4 আছে, ওকে, এখানে মাইনাস আছে। খেয়াল করো এই যে 4টা আছে, 4 ভেজাল তো আমাদের রাখা দরকার নেই, 4কে আমরা কী করতে পারি 2 স্কোয়ার করতে পারি, এখানে 2n+1 আছে। আবার খেয়াল করো এখানে 2n+2 আছে, যেহেতু এটা ভাগ আর এর ভিত্তি যেহেতু একই, 2 আর 2 একই আছে, তার মানে কি এটা -1 আমরা লিখতে পারি খুব সহজেই, তাই তো? খেয়াল করো তাহলে এখানে 2n+4 মাইনাস, যেহেতু এই ভিত্তি আর এই ভিত্তি একই, তার মানে 2 n+1 এইটুক ঠিক আছে। আর এখানে কি আছে 2n+1, কারণ 2 এর থেকে একবার দিলে একই হয়। এইটুক তো আমাদের আপাতত ক্লিয়ার হয়ে গেছে। আরেকটু যদি আমরা ক্লারিফাই করি, 2 টু দি পাওয়ার n+1, এখানে 2n+4 মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n+3। ওকে, এইটুক তো আমাদের ক্লিয়ার।
এখন খেয়াল করো, যেহেতু ভিত্তি একই, যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এ টু দি পাওয়ার এম প্লাস এন, আমরা যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এটাকেও আমরা একই জিনিসই লিখতে পারি। তাহলে এখানে কি আছে, যোগ অবস্থা যেহেতু আছে, এটাকে আমরা কি করতে পারি, এই লবটাকে লিখতে পারি কি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর। যেহেতু দুইটা ভিত্তি একই আছে, যোগ করলে কিন্তু আবার সেই এন প্লাস ফোরই চলে আসতেছে। ওকে, এইটুক তো আমরা আশা করি ক্লিয়ার। তারপরে কি আছে, মাইনাস, এরপরে কি আছে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার থ্রি আমরা লিখতে পারি, যেহেতু এন প্লাস থ্রি আছে। সিমিলার এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান আমরা লিখতে পারি। ওকে, যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এইভাবে করি যে টু টু দি পাওয়ার এন ইন্টু দুইকে যদি পাওয়ার ফোর হয় তাহলে কত আসছে, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই। তার মানে কি, এটা মানে কি, এটা হলো টু টু দি পাওয়ার ফোর। তাহলে দুই দোকানে চার, চার দোকানে আট, আট দোকানে ষোলো। তাহলে আমরা লিখতে পারি এখানে ষোলো মাইনাস টু টু দি পাওয়ার এন, এখানে টু কিউব মানে কি, টু কিউব মানে হচ্ছে এইট, এখানে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার ওয়ান মানে কি, টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু। এখন খেয়াল করি, এই টু টু দি পাওয়ার এন এখানেও আছে এখানেও আছে, টু টু দি পাওয়ার এনটাকে যদি আমরা কমন নিই তাহলে কি আসতেছে, ষোলো বিয়োগ আট, আর নিচে আসতেছে টু টু দি পাওয়ার এন ইন্টু টু। এই টু এন আর টু এন যদি কাটাকাটি যায় তাহলে কি আসতেছে, ষোলোর থেকে যদি আট বাদ দিই তাহলে থাকতেছে আট, নিচে হচ্ছে দুই, আটের থেকে দুই কাটাকাটি যদি করি তাহলে থাকছে কত, চার। খুব সহজে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমরা এই ধরনের অঙ্ক যখন করব তখন আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ পরিমাণ সংক্ষিপ্তকরণ কতটুকু করা যায়। মানে আমরা আগবাড়িয়ে অনেক কিছু করব না, আমাদের অঙ্ক যদি বড়ও হয় বাট আমরা ভুল করা যাবে না। এখানে আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম, এখানে ডাইরেক্ট টু টু দি পাওয়ার এন জায়গায় দেখা গেছে যে প্রথমেই আমরা কিন্তু এই ইচ্ছা করলে এই লাইনটাতে চলে যেতে পারতাম, বাট যদি চলে যেতে পারতাম নতুন অবস্থায় আমাদের জন্য কিন্তু ভুল হতো। তো যাই হোক, আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে কম ভুল করব এবং সঠিকভাবে লেখার চেষ্টা করব। তাহলে চলো সরলের অষ্টম নম্বর অঙ্কটি করি। সরলের 8 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এখানে খেয়াল করো, এখানে অঙ্কটার এই যে এই লবটা যদি খেয়াল করি, এটার ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে m প্লাস ওয়ান বা ঘাত হচ্ছে m প্লাস ওয়ান। ঠিক তদ্রূপ এখানে ভিত্তি হচ্ছে 3, এখানে ভিত্তি হচ্ছে 3, বাট এখানের ভিত্তিটা হচ্ছে 9। এই 9টাকে আমরা একটা কাজ করতে পারি, একই ভিত্তিতে তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 3m প্লাস ওয়ান, আর এখানে 3 ভিত্তি যেমন আছে তেমন থাকুক, যেহেতু পাওয়ার একই রকম, পাওয়ার উপরে পাওয়ার হলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে m স্কোয়ার মাইনাস m, এটা আমরা লিখতেই পারি। ভাগ, খেয়াল করো, এটাকে আমরা কি করতে পারি, 3 স্কোয়ার মানে কি 9 হয়ে গেল, আর এখানে হচ্ছে m প্লাস ওয়ান। ওকে, আর এটাকে আমরা কি করতে পারি, 3m স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ কি পাওয়ারের সাথে পাওয়ার থাকলে গুণ হয়, আর এখানে হচ্ছে a মাইনাস বি এ প্লাস বি, মানে কি a স্কোয়ার a প্লাস বি এ মাইনাস বির সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতেই পারি। এখন খেয়াল করো, এটা যদি 3 থাকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, m প্লাস ওয়ান মাইনাস m স্কোয়ার প্লাস m, কারণ কি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n থাকলে কি হয়, a m মাইনাস n। সুতরাং এখানে m স্কোয়ার মাইনাস mটা যখন উপরের দিকে চলে গেল তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, কারণ ভাগ থাকলে কি করতে হয়, একই ভিত্তি যদি থাকে তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। ওকে, এখানে ভাগ, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে খেয়াল করো 3 2m প্লাস 2 আর হচ্ছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এখন 3 টু দি পাওয়ার এখানে কি লিখতে পারি আমরা, 2m প্লাস ওয়ান মাইনাস m স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। ভাগ, এখানে 3 আর 3 একই ভিত্তি আছে, তাহলে 3 থাকলো, এখানে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন যেহেতু একই ভিত্তি আছে এই পুরো বিষয়টাকে আমরা একটা বিয়োগ করতে পারি। সেটা কিভাবে করতে পারি, 3 এখানে 2m প্লাস ওয়ান মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2, তারপরে কি এখানে প্লাস m স্কোয়ার মাইনাস ওয়ান। খেয়াল করো, এখানে 2m আর এখানে মাইনাস 2m কাটা যাচ্ছে, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা যাচ্ছে,
এখানে -1 আর হচ্ছে কি +1 কাটা যাচ্ছে, ফাইনালি থাকতেছে কি 3⁻²। এর মানে কি এটাকে আমরা যদি এই কাজটা করি a⁻n সমান কি লিখতে পারি আমরা 1/a⁴n, তার মানে কি 1/3² সমান সমান হচ্ছে 1/9। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। আমরা কিন্তু আজকে সূচকের অঙ্ক শুরু করছি নবম দশম শ্রেণীর গণিতের 4.1। আজকে হচ্ছে প্রথম পর্ব, যেখানে আমরা সরল করলাম 1 থেকে 8 পর্যন্ত এবং সঙ্গে কিছু সূচকের গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করছি। আমাদের লেকচারটা যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে যখন আমরা 9 নাম্বার থেকে অঙ্ক শুরু করব তখন তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা সূত্রগুলো নিয়ে আরও আলোচনা করব যখন সামনের অঙ্কগুলো করব। তো আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ করি। পরবর্তী কোনো একটা লেকচারে আমন্ত্রণ জানিয়ে বা পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।